গল্প তিলপরি লেখনীতে কথা ১৪ পর্ব ১৭। সমুদ্র কণ্ঠে আবারও তিলপরি বলল, সে ভালোবাসে নাকি ভালোবাসে না। ছোট্ট এই বাক্যে মুহূর্তে অনুভব করলাম নিজের মাঝে থাকা সমস্ত ক্লান্তি আর অবসাদ দূর হয়ে গেছে। একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে নিজের মাঝে, আর আমার মনটাও বেখেয়ালি হয়ে গেছে। বেখেয়ালি মন নিজের অজান্তে ওকে বলে উঠল, হয়তো বাসে মানে। তিলপরির প্রশ্নে কিঞ্চিত আটকে উঠলাম, আর বুঝতে পারলাম আবারও কিছু একটা উল্টো পাল্টা বলছে। তাই অতি দ্রুত প্রসঙ্গ বদলে বললাম, বাসায় তো একা, ভয় করছে কি? আমি রাতেও একা ছিলাম ১২টা অবধি, মা যখন মামার বাসায় ছিল প্রত্যয়কে নিয়ে। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বলিস কি, ভয় করেনি? না, মুভি দেখে সময় কাটিয়েছিলাম, আর পরে বাবা বাসায় এসেছিল। তাছাড়া আমার একা একাই ভালো লাগে। হঠাৎই আমার সুস্মিতার কথা মনে পড়লো বলে জিজ্ঞেস করলাম, তোর বান্ধবী সুস্মিতা কেমন আছে রে? 0111 ফোন নাম্বারের মতো কিছু একটা বললো তিলপরি, কিন্তু আমার ঠিক বোধগম্য হচ্ছে না বলে ওকে জিজ্ঞেস করলাম, এসব কি? এটা সুস্মিতার ফোন নাম্বার, ওকে কল করে নিজেই জেনে নেবেন। রাখছি এখন, আল্লাহ হাফেজ। ওই শোন শোন, আমার ডাকাডাকি সম্পূর্ণ উপেক্ষা করে কল কেটে দিল। ফোন হাতে ভাবছি ওকে কল করব, কিন্তু পরক্ষণে আবার মনে হলো, এত রাগ যখন আমার উপর, তাহলে রাগ নিয়েই বসে থাক। ভাঙাবো না আমি তোর রাগ। সবসময় রাগ করে এত রাগের কী আছে? ১৫-২০ দিনের মতো হয়ে গেছে আমি খালামণিদের বাসায় যাই না। এই কয়দিন খুব ব্যস্ত ছিলাম বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট আর ভিসা নিয়ে। আজকে হাতে কোনো কাজ নেই, আবার ক্লাসও নেই, তাই বাইকে চড়ে ছুটে এলাম খালামণিদের বাসায়। কলিং বেল বাজিয়ে আশা করেছিলাম তিলপরি দরজা খুলে দেবে, কিন্তু খালামণি এসে দরজা খুলে দিয়ে জিজ্ঞেস করলো, এতদিনে তোর আমার কথা মনে পড়লো? মৃদু হেসে জবাব দিলাম, আসলে পাসপোর্ট আর ভিসা নিয়ে খুব ব্যস্ত ছিলাম, তাই বলে কি মাকে ভুলে গিয়েছি? মনে রাখার নমুনা তো দেখলাম, একবারও এসে দেখা করে গেলি না। এই তো এসেছি, হ্যাঁ ১ মাস পরে। আয় ভিতরে, চলো। এদিক সেদিক তাকিয়ে খুঁজতে শুরু করলাম তিলপরিকে, কিন্তু কোথাও না পেয়ে খালামণিকে জিজ্ঞেস করলাম, তিলপরি কোথায় খালামণি? ভার্সিটিতে গেছে, একটু পরে চলে আসবে। তুই বস, আমি একটু আসছি। ঠিক আছে। সকাল 11:30। সোফায় বসে কফিটা উপভোগ করছি আর ফাঁকে ফাঁকে ফেসবুকে উকি ঝুঁকি মারছি। হঠাৎ কলিং বেল বেজে উঠল মেইন দরজার সাথে ড্রয়িং রুমে, তাই ভাবলাম দরজাটা আমি খুলে দিই। কফির মগটা টেবিলে রেখে চলে এলাম দরজা খুলতে। দরজা খুলে দেখি তিলপরি দাঁড়িয়ে আছে ক্লান্ত মনে। আমি হাসতে চেয়েও না হেসে মেকি রাগ নিয়ে জিজ্ঞেস করলাম, কে আপনি? আমার প্রশ্নে তিলপরির চোখ গিয়ে কপালে উঠল। কিছু বলছে না, কেবল গোল গোল চোখ করে তাকিয়ে আছে বলে আবার জিজ্ঞেস করলাম, বলছেন না কেন, কে আপনি? আবার একই প্রশ্ন শুনে চোখ মুখ খিচে তিলপরি পাল্টা প্রশ্ন করলো, আজকে কি উল্টোপাল্টা জিনিস বেশি খেয়েছেন? চেনা জানা না থাকলেই কি মানুষ উল্টোপাল্টা জিনিস খায়? বিরক্ত নিয়ে সরে দাঁড়ান তো সামনে থেকে, আমার অসহ্য লাগছে এই মুহূর্তে আপনাকে। আমি ঠায় জায়গায় এবার হাত বাজ করে দাঁড়িয়ে গম্ভীর গলায় বললাম, আশ্চর্য, অপরিচিত একজনকে বাসায় ঢুকতে দেবো কেন? এরপর তো আমাকে খুন করে বাসায় সব জিনিসপত্র হাতে নেবে। কপট রাগ নিয়ে ভার্সিটি থেকে হেঁটে এসে, আপনার এসব আজাইরা বকবক ভালো লাগছে না আমার, এসব বকবক গিয়ে অন্য কাউকে শোনান বলেই পাশ কাটিয়ে চলে গেল। আমি বিস্মিত হয়ে পিছন থেকে বলে উঠলাম, এতটা পথ হেঁটে কেন এলি? আমার দিকে না ফিরেই জবাব দিল, রিক্সা না পেলে আমি কি করব? আমাকে তো কল করতে পারতিস, নাম্বার মনে নেই। অবাক হয়ে কি? আমি বিস্মিত হয়ে দাঁড়িয়ে রইলাম, আর ও জবাব না দিয়ে হনহন করে ভিতরে চলে গেল। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আবার আগে জায়গায় বসে কফিতে মন দিলাম। মিনিট 10 পর বেশ হন্তদন্ত হয়ে আমার সামনে দাঁড়ালো তিলপরি। ওকে বেশ বিস্মিত আবার রাগে মনে হচ্ছে, তাই শান্ত গলায় জিজ্ঞেস করলাম, কিছু বলবি? আসুন আমার সাথে। কোথায়? উফ, এত প্রশ্ন করেন কেন? বলছে আসতে, তো আসুন আমার সাথে। আমি উঠতে উঠতে খানিকটা জোরে নিজেকে বললাম, এই মেয়েকে নিয়ে যে কোথায় যাব তার ছেলে সুরে। জাহান্নামে হয়েছে, বাজে কথা না বলে চল তো। আর কথা না বাড়িয়ে আমাকে নিয়ে চলে এলো নিজের রুমে। এসে দেখি ওর বিছানায় কিছু উপন্যাসের বই ছড়িয়ে রেখেছে। সেগুলো দেখিয়ে আমাকে জিজ্ঞেস করলো, এগুলো আপনি এনেছেন? একটু হিরো হিরো ভাব নিয়ে বললাম, হ্যাঁ আমি এনেছি। হাত বাজ করে কপট রাগ নিয়ে জিজ্ঞেস করলো, কেন?
উপহার দিলাম। এতে কারণ খুঁজছিস কেন? দ্বিগুণ রেগে। আমি বলেছি আপনাকে আমায় উপহার দিতে? আপনি তো ঘরের গরু, তো আমায় কেন বই দিতে গেলেন? যান না গিয়ে। সুস্মিতা দিন নয়তো আপনার সিনিয়র বন্ধুকে। আমাকে কে বলেছে আপনায় উপহার দিতে? আমি তো একটা পাগল, তাই তো সবাই আমার সাথে এমন করে। এক নাগারে কথাগুলো বলে এবার থামলো তিলপুরি। ওর এমন কথাই ইচ্ছে করছিল রাগে ওকে ঠাস ঠাস করে কয়েকটা চড় লাগাতে, কিন্তু আমাকে শাসিয়ে এখন পাগলিটা নিজেই কাঁদছে। কান্নাটা যদিও লুকানোর চেষ্টা করছে, কিন্তু সেটা যে আমার চোখ এড়াতে পারেনি। আর ওর ছলছল করা চঞ্চল নয়ন দেখে আমার তীব্র রাগটা ব্যানিশ হয়ে গেল। আমি ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করলাম, ওই রাগটাই তো ভালো ছিল, আবার কাঁদছিস কেন? বিনা উত্তরে অন্যদিকে তাকিয়ে কেবল কান্না থামানোর তোড়জোড় করছে তিলপুরি। আমি আবারও জিজ্ঞেস করলাম, তিলপুরি কেন কাঁদছিস? নিজেকে সামলে নিয়ে আবাই বলল, আপনি একা যান, আপনি এখন যান, আমার কাজ আছে। তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ, ঠিক আছে। আমি চলে যাওয়ার জন্য পা বাড়াতেই তিলপুরি বলে উঠল, তাড়িয়ে দিলেই চলে যেতে হয়? ফিরে তাকিয়ে বললাম, সাময়িক সময়ের জন্য চলে যাচ্ছি, আজীবনের জন্য নয়। মৃদু হেসে আবার বললাম, তোকে বড্ড ক্লান্ত লাগছে, খেয়ে দিয়ে বিশ্রাম কর। ঠিক আছে, কালকে তো রাগিয়েছিলাম, তাই জন্য বইগুলো এনেছি, যাতে তোকে কষ্ট করে প্রিন্ট বা সফট কপি পড়তে না হয়। এই বলেই সাথে সাথে রুম থেকে বেরিয়ে এলাম, ওকে কিছু বলতে না দিয়ে। কখনো কখনো মানুষকে একা ছেড়ে দিতে হয়, তাহলে সে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে হয়তো কষ্টটা কাটিয়ে উঠতে পারে। গল্প তিলপুরি, লেখনটি কথা চৌধুরী, পর্ব 18। বন্ধুত্বের খাতিরে আজকে আমি ফুয়াদের বাবার মুখোমুখি হয়েছি ওর বিয়ের ব্যাপারে কথা বলতে। জানি না ওকে কোনো সাহায্য করতে পারবো নাকি, কিন্তু আমি সবটা দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ। সুপাই বেশ গম্ভীর মুখ করে বসে আছেন আঙ্কেল, আর ওনার সামনে বসে আছি আমি। ফুয়াদকে না জানিয়ে আমি চলে এসেছি ওর বাসায়। যদি কিছু করতে পারি তাহলে এটা ওর জন্য সারপ্রাইজ হবে, আর ব্যর্থ হলে আঘাত হবে। আল্লাহর কাছে দোয়া করছি যেন এটা আঘাত না হয়ে চমক হয়। এত তাড়াতাড়ি বিয়ে দেওয়াটা আমার ঠিক মনে হচ্ছে না। তার উপর ছেলেমেয়েদের প্রেম টেম গঠিত ব্যাপার আমার মোটেই পছন্দ নয়। একজন মুরব্বী হিসেবে আঙ্কেল এসব নিয়ে আপত্তি করবেন, এটাই স্বাভাবিক, কিন্তু আমিও আমার মতো করে ওনাকে বুঝিয়ে যাব। খানিকটা ভেবে শান্ত গলায় ওনাকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনার কত বছর বয়সে বিয়ে হয়েছিল? এই 25 বছরে। তাহলে আপনার ছেলে হিসেবে ফুয়াদেরও তো উচিত না 25 বছরে বিয়ে করা? আমার পাল্টা প্রশ্নে আঙ্কেল চুপসে গেলেন, ইতস্তত করে বললেন, কিন্তু এসব প্রেম। ওনাকে থামিয়ে দিয়ে বললাম, আঙ্কেল ওরা দুজন দুজনকে পছন্দ করে, না পেলে মরে যাবে বা সুসাইড করবে এমন হিংস্র ভালোবাসায় তারা নেই। ফাহিমা আমার আপন চাচাতো বোন, কিন্তু ফুয়াদটা আমার বন্ধু, তাই দুজনে ভালো হবে এমন কিছুই আমি চাইব। ফাহিমা এবং ফুয়াদ দুজনেই দুই পরিবারের অমতে বিয়ে করবে না, এটার গ্যারান্টি আমি আপনাকে দিলাম। আপনাদের অসম্মান হবে এমন কাজও করবে না ইনশাল্লাহ। আপনি শুধু একবার ফাহিমাকে আনুষ্ঠানিকভাবে দেখে আসুন। ওর সাথে আর ওর পরিবারের সাথে কথাবার্তা বলার পর আপনার যদি মনে হয় ফুয়াদের জন্য ফাহিমা উপযুক্ত নয়, তাহলে আপনি যা চাইবেন তাই হবে। বিরতিহীন কথাগুলো বলে এবার থামলাম আমি। আঙ্কেল আমার কথাগুলো শুনে কী যেন ভাবছেন। দাড়িতে হাত বুলিয়ে বেশ গমগমে গলায় বললেন, ঠিক আছে, তুমি যখন বলছো আমি মেয়ের পরিবারের সাথে আলাপ করে দেখব, কিন্তু আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত, এটা ফুয়াদকে জানিয়ে দিও। ঠিক আছে আঙ্কেল, আমাকে এখন বাজারে যেতে হবে, তুমি নাস্তা করে যেও বাবা। না আঙ্কেল, আমাকে এখন বের হতে হবে, কালকে আমার মামাতো বোনের গায়ে হলুদ, তাই মাকে নিয়ে মামার বাসায় যেতে হবে। ঠিক আছে, উঠে দাঁড়িয়ে আদবের সহিত বললাম, আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফুয়াদের বাসা থেকে বেরিয়ে সরাসরি চলে এলাম নিজের বাসায়, কিন্তু বাসায় পা রাখতে মা রেগে মেগে বলতে লাগলো, ভাইজান আমাকে বারবার বলেছিল আদ্রিতার বিয়ের 1 সপ্তাহ আগে চলে যেতে, কিন্তু তোর জন্য পারলাম। আজকে তোর যদি বউ থাকতো তাহলে কি আমাকে আর হলুদ সন্ধ্যা অনুষ্ঠানের আগের দিন যেতে হয়? খানিকটা বিরক্ত হয়ে বললাম, মা তুমি সব কিছুতে আমার বিয়ের ব্যাপার কেন টানো? আমি তো তোমাকে বলেছিলাম মামার বাসায় যেতে, কিন্তু তুমি তো রাজি হওনি। কী করে যাব? আমি চলে গেলে কি হাওয়া খেয়ে দিন পার করবি? মাকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, আহ্লাদে সুরে বললাম, ও
উফ, মা তুমি এত কেন ভাবো আমাকে নিয়ে? আমি তো বাচ্চা নই। আমার ডান গাল হাতে রেখে মা বলল, সন্তানের চুলদাড়ি পাকলেও মায়ের কাছে আজীবন বাচ্চাই থেকে যায়। মার কথায় মনে মনে খুব খুশি হলেও মুহূর্তে হতাশায় ছেয়ে গেল আমার হৃদয়। তাই মলিন মুখে জিজ্ঞেস করলাম, আমি তোমাকে অনেক কষ্ট দিই তাই না মা? এসব কি বলছিস বাপ? তুই আমাকে কেন কষ্ট দিবি? মার প্রশ্নের জবাবে আমি নীরবতা আঁকড়ে ধরলাম। আমাকে চুপ থাকতে দেখে মা বলল, আজকে তো আমাকে দিয়ে আয়, নয়তো তোর মামা রাগ করবেন। হ্যাঁ হ্যাঁ, তুমি তৈরি হয়ে নাও, আমি রিক্সা নিয়ে আসি। ঠিক আছে। দুপুর 2টো নাগাদ মাকে নিয়ে চলে এলাম মামার বাসায়। এসে মধ্যাহ্নভোজে বসে পড়লাম সবাই। খাওয়ার ফাঁকে ফাঁকে চলছে সবার খোঁজ গল্প। আমার পাশে বসা বোন পাগলি হঠাৎ পূরণ কেটে জিজ্ঞেস করলো, দিন দিন তো বুড়োর খাতায় নাম দিয়ে চলেছিস, তা বিয়ে টিয়ে করবি না কি চিরকুমার হওয়ার জন্য মন স্থির করেছিস? নিজে বিয়ে করছিস সেটা নিয়েই খুশি থাক। আমি বিয়ে করব কি করব না সেটা তোর না দেখলেও চলবে। খেতে খেতে বলল, বোন হয়ে ভাইয়ের বউ দেখতে চাওয়া কি অন্যায়? আমার মা তো এমনিতেই বিয়ের কথা বলবে, কখন সেই সুযোগের অপেক্ষায় থাকে। এখন সুযোগটা পেয়ে বলতে শুরু করলো, বউয়ের কথা আর বলিস না মা, সবাই মিলেও রাজি করাতে পারছি না। আমার কপালে হয়তো নাতি নাতনির মুখ দেখাটা লেখা নেই। মার হা হুতাশ দেখে পাশ থেকে মামি বলল, চিন্তা করবেন না আপা, আদিত্যর বিয়েটা হয়ে গেলে মিরাজকেও বিয়ে করানোর ব্যবস্থা করব। সবাই মিলে জোর করলে অবশ্যই বিয়ে করবে। হালকা হেসে আমি মামিকে বললাম, তার আগে আমি বিদেশে উড়াল দেবো মামি। সবার আমার বিয়ে নিয়ে আগ্রহ দেখে মনে হচ্ছে এখনই হয়তো আমাকে বিয়ে করিয়ে ছাড়বে। তাই অতি দ্রুত প্রসঙ্গ বদলাতে বোন পাগলিকে জিজ্ঞেস করলাম, বোন পাগলি, খালামণিরা কখন আসবে রে? প্রত্যয়ের নাকি কালকে কলেজ আছে, তাই ও কলেজ থেকে ফিরলে ওকে নিয়ে ছোটো ফুপি আসবে, আর কথামণি আজকে চলে আসবে। কখন? হয়তো বিকাল বা সন্ধ্যার পরে। ও আচ্ছা। কালকে মাকে মামার বাসায় পৌঁছে দিয়ে আমি 3টা নাগাদ বাসায় ফিরে এসেছিলাম। মা বলেছে আজকে যথাসম্ভব তাড়াতাড়ি যেতে। যেহেতু আদিত্যর বিয়ে, সেহেতু মামার বাসায় 2-3 দিন থাকতে হতে পারে। তাই কিছু কাপড় চোপড় নিয়ে ব্যাগ গোছাতে ব্যস্ত আমি। বেশ তাড়াহুড়ো করে কাজ করছি, হঠাৎ ফোনটা বেজে উঠল। বিছানার উপর থেকে ফোনটা হাতে নিয়ে দেখি ফুয়াদের কল। রিসিভ করে বিছানায় বসে বললাম, হ্যালো, হতাশ গলায়, দোস্ত, কিরে তোকে মন মরা লাগছে কেন? তুই আমার জন্য যা করলি, ফুয়াদ বলতে না নিয়ে। আরে বাদ দে এসব, এখন দোয়া কর যেন সব কিছু ঠিকঠাক মতো হয়ে যায়। তোর ঋণ আমি। ঋণের কথা শুনে কপটা রাখ নিয়ে বললাম, দূর বেটা, কিসের ঋণ? আমি তোর দোস্ত, ভুলে গেছিস? এসব ঋণের কথা বললে মায়ের একটাও মাটিতে পড়বে না। আমার বিয়ে না হলেও আমার আপত্তি নেই। কেন জানিস, আব্বা আমাকে বলেছেন আমি জীবনের একটা ভালো কাজ করেছি, আর সেটা হলো তোর মতো মানুষকে নিজের বন্ধু করেছি। সত্যি রে মামা, আমি ধন্য তোর মতো বন্ধু পেয়ে। শালা রাখ তো তোর তারিফ, আমার দেরি হয়ে যাবে, ফোন রাখ। অবাক হয়ে, কই যাবি? আজকে না আদিত্যর হলো সন্ধ্যা? ও হ্যাঁ, তা মামা তুই কি বলতে পেরেছিস? ফুয়াদের কথা ঠিক বুঝতে পারলাম না, তাই জিজ্ঞেস করলাম, কাকে আর কি বলবো? কথামণিকে? দীর্ঘ নিঃশ্বাস ফেলে, না কেন? আসলে বিদেশে যাওয়া নিয়ে অনেক ব্যস্ত কয়েকদিন ধরে, তাই বিষয়টা মাথায় একদমই নেইনি। আর তিলপরির রাগটা অনেকটাই কমে এসেছে। সব কিছু মিলিয়ে আমি বিষয়টা প্রায় ভুলে গিয়েছি। কিন্তু মামা, আমার মনে হয় বিষয়টা বলে ফেলা উচিত। এটা আর ঢেকে রাখিস না, দেখি। ঠিক আছে, তুই যা মামার বাসায়। জানে এই মন জানে তুমি যে আমার, তোমার স্বপ্নে আমার রোজ পার। জানে এই মন জানে তুমি যে আমার, তোমারই স্বপ্নে আমার রোজ পার। ভালোবাসার খামে চিঠি লিখে তোমার নামে পাঠিয়ে দিলাম আমি, পড়ে নাও এবার। জানে এই মন জানে তুমি যে আমার, তোমারই স্বপ্নে আমার রোজ পার। শেষ বিকেলে মাথার উপরে থাকা আলতা রাঙা আকাশটা দেখে স্বস্তিতে মন ভরে গেল। চারপাশে এত এত মানুষের হইচই উপেক্ষা করে গান বেজে চলেছে। বাইকটা রেখে ব্যাগ হাতে মামার বাড়িতে প্রবেশ করতেই শুনতে পেলাম গানের সুর। বাসার নিচে হলো সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, কিন্তু এখনও কাজ বাকি আছে। আমি পাশ কাটিয়ে হাঁটতে লাগলাম বাসার উদ্দেশ্যে। বাসায় প্রবেশ করতেই মাকে দেখতে পেলাম, তাই সরাসরি মার কাছে এসে জিজ্ঞেস করলাম, মা ব্যাগ কোথায় রাখবো? এখানে রেখে যা, আমি পরে তুলে রাখবো। ঠিক আছে। ব্যাগ রেখে সোজা হয়ে দাঁড়াতে চোখে পড়ল প্রত্যয়কে। আমি হাত নাড়িয়ে ডাকতে লাগলাম, প্রত্যয়, এই প্রত্যয়। বিয়েবাড়ি বলে মানুষের যেন কমতি নেই।
পা ফেলবারও জায়গা নেই এমন অবস্থা। প্রত্যয় এদিক সেদিক তাকিয়ে আমাকে খুঁজতে লাগলো। চোখাচোখি হতে মৃদু হেসে আমার কাছে ছুটে এসে দাঁড়াতে আমি জিজ্ঞেস করলাম, কখন এসেছিস? ঘন্টা 2 আগে। তোর হিটার বোন কই? ফ্যাল ফ্যাল করে হাসতে লাগলো প্রত্যয়। আমি জিজ্ঞেস করলাম, হাসছিস কেন? না আসলে ভাইয়া, তুমি আপুকে হিটার বললে তো তাই। কোথায় আছে সেটা বল। ছাদে উঠতে দেখছিলাম, একটা বাচ্চা কান্না করছিল, সেই বাচ্চার একটা মেয়েকে নিয়ে ছাদে গেল, এখন হয়তো সেখানেই আছে। কয়েক সেকেন্ড ভেবে আমি বললাম, ঠিক আছে।